এখন ঐকমত্যটা একটু সোজা হয়ে যাবে। প্রধানমন্ত্রী অপরিসীম ক্ষমতার অধিকারী, উনি ইচ্ছা করলে স্বৈরাচারী স্বেচ্ছাচারী হতে পারেন। কোনো ব্যক্তি সংবিধানের উপরে যাওয়া উচিত না, কোনো ব্যক্তি ইনস্টিটিউশনের উপরে যাওয়া উচিত না, কোনো ব্যক্তি সেই অর্থে সংসদের উপরে যাওয়া উচিত না। এনসিসির বিষয়ে কতটুকু খোঁজ খবর রাখছেন আসলে, এবং আজকে যে বিএনপি বলল যে একটি বিষয়ে তারা একমত হয়েছেন, তাদের স্থায়ী কমিটির বৈঠকেও তারা কথা বলেছেন এটা নিয়ে, তারপরে বলছেন যে আসলে 10 বছর তারা মানছেন যে 10 বছরের বেশি থাকবে না, কিন্তু এনসিসি তারা মানছেন না বলেছেন উনি। আর গতকালকে ব্যাপারটা ছিল যে উনি কোনো মত দিতে পারেননি। উনি বলেছিলেন যে এটা আমি বলতে পারি যে এই 10 বছরের টার্মে যদি আপনারা রাজি হন, হয়তো আমার পার্টি একমত হবে, এখনো একমত নয়, এটা বলা হয়নি। কিন্তু আশা করি যে আমি তাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারবো। তার সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা হয়েছে, ফোনে অবশ্য, সামনাসামনি দেখা হয়নি। উনি এরকম বলেছেন যে দেখেন, আমি এখানে যে কাজটা করছি আমার দলের পক্ষ থেকে আমি চাইব যে যাতে করে ঐক্যমত্যটা হয় এবং একটা জাতীয় ঐক্যের মতো গড়ে ওঠে, নির্বাচনটা সহজ হয়। আমি আপনাকে বলি, আমার কিন্তু একদম শুরু থেকেই মনে হচ্ছে, বিশেষ করে লন্ডন বৈঠকের পরে, যে এখন ঐক্যমত্যটা একটু সোজা হয়ে যাবে। কেন সোজা হবে? বিএনপির সামনে এখন কি, এমনিতে ধরেন আপনি যদি রাজনীতির হালচাল দেখেন দেশের, ভোট হলে সবাই ধরেছে যে বিএনপি জিতবে। বিএনপির খন্দকার মোশাররফ তো বলেছেন যে ওনারা মোর দেন 2/3 মেজরিটি পাবেন, এটা তাদের কনফিডেন্স এবং সবার মধ্যে আছে। তো অযথা ওই নির্বাচনটা বিলম্বিত করবে কেন, ঝগড়াঝাটি করে, তর্ক করে? তারা যত তাড়াতাড়ি এটাকে বানিয়ে নিয়ে ভোট করতে চাইবে। তারপরে পার্লামেন্ট যখন হবে, পার্লামেন্ট তো সব ক্ষমতাই রাখে। আর পার্লামেন্টে যদি 2/3 মেজরিটি থাকে, তাহলে এমনকি আজকে যে সিদ্ধান্ত নিচ্ছে দরকার হলে সেটাও বদলে দিতে পারে। এগুলো তারা বলেননি, কিন্তু সাধারণভাবে বিষয়টা এরকম আসতেই পারে। মানে ধরেন অ্যাজ আ অ্যানালিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট ধরেন, আমি পার্টিতে করি কিন্তু তার বাদেও রাজনীতি বিশ্লেষণ যদি করি, তাহলে আমার কাছে এটা মনে হয় যে বিএনপি এখন এই সমস্ত বিষয়ে তর্ক করে হয়তো সময় ক্ষেপণ করবে, অথবা জটিলতা তৈরি করবে, কিংবা একটা ডেডলক করবে, এরকম কাজ তারা নিশ্চয়ই করতে চাইবে না। তারা চাইবে যাতে এটা মানে মিটিগেট করা যায়। সেই বিবেচনা থেকেই আমি মনে করছি যে তারা এই প্রস্তাব বলছেন। কিন্তু এখানে একটা জটিলতার কথা বলি, মানে প্রধানমন্ত্রী অপরিসীম ক্ষমতার অধিকারী, উনি ইচ্ছা করলে স্বৈরাচারী স্বেচ্ছাচারী হতে পারেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা রাশিয়ার জারের মতো কিংবা মোগল এম্পায়ারের মতো, এগুলো অনেকেই বলছেন। এরকম কথা হয়েছে, যেমন ডক্টর কামালকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো কনস্টিটিউশন প্রণয়ন করেছেন, আপনি প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দিয়েছেন কেন? ওনার কথা ছিল এটা শেখ মুজিব বলে, বঙ্গবন্ধু বলে, মানে তার কাছে ব্যক্তিটা বড় হয়েছে এবং সেই জন্য মনে করেছেন তাকে সবই দেওয়া যায় বিশ্বাস করে। কিন্তু রাজনীতি তো শেষ পর্যন্ত এই জায়গায় থাকে না, সেই ব্যক্তিও নাই, সেই ব্যক্তিত্ব নাই। এখন যেটা আসছে সেটা আপনি পিওরলি পাওয়ারের জায়গা থেকে দেখেন, এইরকম দেওয়া কি উচিত? নিশ্চিতভাবেই কোনো ব্যক্তি সংবিধানের উপরে যাওয়া উচিত না, কোনো ব্যক্তি ইনস্টিটিউশনের উপরে যাওয়া উচিত না, কোনো ব্যক্তি সেই অর্থে সংসদের উপরে যাওয়া উচিত না। অতএব প্রধানমন্ত্রীর ক্ষমতা রেস্ট্রিক্ট করা হোক, এটা সমস্ত রাজনৈতিক দলের বক্তব্য ছিল। এইখানে সমস্ত কনস্টিটিউশনাল পজিশনগুলোকে অ্যাপয়েন্ট করতে পারতেন প্রধানমন্ত্রী, তারপরে তাদের কত ক্ষমতা, এইটা রেস্ট্রিক্ট করার জন্যই এনসিসি করবার প্রস্তাবটা করা হয়েছে। আর বিএনপির সময় থেকে রাইটলি বুঝেছে এইটা হলে তো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যায়, অতএব এইখানে একটা ব্যালেন্স আনতে হবে। সেই জন্য তারা বলছেন, আমি ঠিক জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে। শর্ত সাপেক্ষে বলেছেন যে এটা মানলে ওটা মানবো না। না, সেই তো, তার মানে উনি একটা রাখবেনই, একটা ছাড়ছেন, কিন্তু ওই ছাড়াটা খুব বড় ছাড়া বলছি আমি। বরঞ্চ উনি যদি এই কনস্টিটিউশন কাউন্সিলটা মানতেন, তাইলে আমি মনে করতাম যে আমি হ্যাপি হয়েছি। তবে যেহেতু নামটা পরিবর্তন করেছে, আর একটা কথা বলেছেন যে যখনই ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল বলা হচ্ছে, তখনই বলছে এটা একটা সুপ্রা বডির মতো।